সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আমরা গত ক্লাসে মেকানিক্স শুরু করার জন্য যেসব বিষয় সম্পর্কে প্রথমে আমাদের ধারণা থাকা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা গত ক্লাসে একক ভেক্টরের ডট ও ক্রস গুণন পর্যন্ত পড়তে পারছিলাম। আজকে থেকে আমরা ভেক্টরের অন্তরীকরণ, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলা বোঝার চেষ্টা করবো। ওকে, তো প্রথমে আমরা ভেক্টরের অন্তরীকরণ কীভাবে করতে হয় সেই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। তো খেয়াল করো, অন্তরীকরণ কিভাবে করতে হয় সেই বিষয়টা আগে আমরা জানি। ধরো কোনো একটা ফাংশন হচ্ছে এফএক্স, খুব ভালো করে খেয়াল করতে হবে। কোনো একটা ফাংশন হচ্ছে এফএক্স। এখন এই এফএক্স ফাংশনের অন্তরীকরণ যদি আমরা করতে চাই তাহলে আমরা ঠিক এইভাবে করি যে আমরা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকার চেষ্টা করি, এবং এটা কোনো একটা ফাংশন, ওই এফএক্স এর চিত্র হচ্ছে এটা। আর এটা হচ্ছে এক্স এর একটা পয়েন্ট যার নাম আমি দিলাম এক্স। আর এই এক্স বিন্দুতে যে উপরের দিকে যে দাগটা আমরা টানবো এই দাগটার নাম হচ্ছে এফএক্স। আর এই এক্স থেকে আমরা কিছু দূরে, ধরলাম এইচ পরিমাণ দূরে গিয়ে আরেকটা পয়েন্ট নেব, ওই পয়েন্টের নাম হবে এক্স প্লাস এইচ। এটা এখান থেকে এটা যদি এক্স হয় আর আরও এইচ পরিমাণ দূরে অবশ্যই এক্স প্লাস এইচ হবে। আর ওই এক্স প্লাস এইচ দূরত্ব আমি যদি একটা দাগ টানি উপরের দিকে, সেই দাগটার নাম হবে এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচ। ওকে, তো এখন অন্তরীকরণ মানে হচ্ছে পরিবর্তনের হার। অন্তরীকরণ মানে হচ্ছে পরিবর্তনের হার। তো এই যে এফ এক্স যে দাগটা আর এই এফ এক্স প্লাস এইচ যে দাগটা, এই দুই দাগের মধ্যে পার্থক্য কতটুকু, আর সেই পার্থক্যকে আমরা যদি এই নিচের ডিস্টেন্স দিয়ে ভাগ করি তাহলে আমরা পরিবর্তনের হার পেতে পারি। তাহলে প্রথমে আমরা পরিবর্তন কতটুকু হয়েছে সেটা খেয়াল করি। পরিবর্তন হয়েছে লাস্টের যে মানটা এফ অফ এক্স প্লাস এইচ আর ফার্স্টের যে মানটা এফ অফ এক্স, এই দুজনের বিয়োগফলই হচ্ছে ফাংশনের পরিবর্তন। পরিবর্তনের হার না, পরিবর্তন। ওকে, কি বলছি? এই এফ এক্স যে দাগটা উপরের দিকে উঠছে আর এই এফ এক্স প্লাস এইচ যে দাগটা উপরের দিকে উঠছে, এই দুজনের বিয়োগফলকে আমরা বলবো এফ এক্স ফাংশনের পরিবর্তন। এই পরিবর্তনকে যখন আমরা এই নিচের রাশিটার বিয়োগফল দিয়ে ভাগ করব, নিচের রাশিটা দেখো, নিচের রাশিটা হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স। ওকে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স। যখন আমরা এই দুই দাগের পরিবর্তনকে এই নিচের এই পয়েন্টের যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্টের বিয়োগফল দ্বারা ভাগ করব, তখন আমরা যেটা পাবো সেটাকে বলা হবে পরিবর্তনের হার। ওকে, তো একটু খেয়াল করলে আমরা দেখবো যে এখানে এক্স আর এক্স কাটা যাবে, কারণ একটা এক্স এর আগে প্লাস আছে, একটা এক্স এর আগে মাইনাস আছে। আলটিমেটলি এখানে থাকবে শুধুমাত্র এইচ। এক্স এক্স কাটাই এখানে থাকবে শুধুমাত্র এইচ। এখন এই যে জিনিসটা আমরা পাইলাম, এই জিনিসটাকে বলা হয় পরিবর্তনের হার। এখন এই পরিবর্তনের হারে নিচে যে এইচটা আসছে, এই এইচ এর মান আমরা যদি জিরোর কাছাকাছি নিই, নিচে যে এইচটা আসছে এই এইচ এর মান আমরা যদি জিরোর খুব কাছাকাছি বিবেচনা করি তাহলে যে আনসারটা আমরা পাই সেটাকেই আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় বলি এফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন, যাকে আমরা এফ প্রাইম এক্স দিয়ে লিখতে পারতাম। ওকে, আর এটাকে আমরা বলতাম যে এফ এক্স মানে এফ প্রাইম এক্স এর মানে অন্তরীকরণের মূল নিয়মের সূত্র। ওকে, তাহলে কোনো একটা ফাংশন যদি এফ এক্স হয় তাকে আমরা এই সূত্রের সাহায্যে তার ডিফারেন্সিয়েশন আমরা লিখতে পারি। তো এখানে নিচে যে এইচ দেখতে পাচ্ছি সেই এইচটা আসলে এই এক্স প্লাস এইচ থেকে এক্স এর বিয়োগফল বোঝানো হচ্ছে। ওকে, তো এফ প্রাইম এক্সকে এভাবে না লিখে এভাবেও লেখা যায়, আমরা এক্স এর সাপেক্ষে পরিবর্তন করতেছি, মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি কোন ফাংশনকে? এফ ফাংশনকে। অর্থাৎ এফ প্রাইম এক্স না লিখে ডিডি এক্স অফ এফও লেখা যায়। তো এই সিস্টেমেই আমরা কিন্তু কোনো একটা ভেক্টরকেও আমরা চাইলে ডিফারেন্সিয়েট করতে পারি, আর এটা হচ্ছে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন। তো মূল নিয়মে যখন আমরা কোনো একটা ভেক্টর ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে চাইবো সেটা বোঝার জন্য আমাদেরকে এই জায়গায় মূল জিনিসটা লিখতে হবে। মূল জিনিসটা হচ্ছে এই জায়গাটা কীভাবে আসছিল, এক্স প্লাস এইচ থেকে বিয়োগ করছিলাম এক্সকে, এক্স প্লাস এইচ থেকে এক্সকে বিয়োগ করছিলাম, কাটাকাটি গিয়ে এইচ আসছিল। এখন দেখো আমি এই এক্স প্লাস এইচ মাইনাস এক্সকে এভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ডেল এক্স। এক্স প্লাস এইচ মাইনাস এক্সকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারি। ডেল এক্স মানে হচ্ছে পার্থক্য। তাহলে এই হচ্ছে একটা বিন্দু এক্স প্লাস এইচ, আর এই হচ্ছে আরেকটা বিন্দু যেটা এক্স। এই দুই বিন্দুর পার্থক্যকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারি, এই দুই বিন্দুর পার্থক্য। যেমন ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল
পরীক্ষায় তুমি কোনো কিছুর তাপমাত্রা নির্ণয় করতেছো যার আদি তাপমাত্রা θ1 ছিল, শেষ তাপমাত্রা ছিল θ2। এখন আদি তাপমাত্রা θ1, শেষ তাপমাত্রা θ2, তোমাকে যদি জিজ্ঞেস করে তাপমাত্রার পার্থক্য কত, তখন তুমি তাপমাত্রার পার্থক্যকে কিন্তু ডেল থিটা দ্বারা প্রকাশ করো এবং তাপমাত্রার পার্থক্য হবে শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। ওকে, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রার ওই জিনিসটাকে আমরা তাপমাত্রার পার্থক্য বলি। দ্যাট মিনস এই ডেল চিহ্ন দ্বারা পার্থক্য বোঝানো হয়, পার্থক্য যে কোনো কিছুর পার্থক্য। তাহলে এখানে এই বিন্দু আর এই বিন্দুর পার্থক্যকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারি, কারণ এটা হচ্ছে এক্স অক্ষে এক্স এর পার্থক্য বোঝাচ্ছে। এক্স অক্ষের দিকে যেহেতু এক্স এর মানই থাকে, তো এক্স এর পার্থক্য আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারি, তাপমাত্রার পার্থক্য ডেল থিটা দিয়ে প্রকাশ করতে পারি, টাইমের পার্থক্য আমরা ডেল টি দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই এক্স প্লাস এইচ মাইনাস এক্স এটাকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ আমি এক্স এক্স কাটাকাটি না করে আমি সরাসরি এটাকে ডেল এক্স লিখে দিতে পারি। আর এখানে যখন আমি ডেল এক্স লিখবো তখন লিমিটের নিচে এইচ না বসে সেটাকে বসাতে হবে ডেল এক্স টেন্স টু 0, আর উপরে যা আছে তাই থাকবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। ওকে, তাহলে আমরা কি করলাম, নিচে হচ্ছে এক্স এর পার্থক্য মানে এক্স এর মানের বা এক্স এর দিকে বিন্দুর পার্থক্য, আর উপরে যা আছে তা বসালাম। আর যেহেতু নিচে যেটা থাকবে লিমিট দিয়ে এখানে ঠিক সেটাই বসাইতে হবে। এখানে আমি কাটাকাটি করে খালি এইচ বেঁচে ছিল, সেজন্য আমি এখানে এইচ টেন্স টু 0 বসাইছি, কিন্তু ওর আসল পরিচয় হচ্ছে ডেল এক্স, যার কারণে আমি ডেল এক্স টেন্স টু 0 বসাইতে পারবো। এখন আমি যদি ডেল এক্স এর মান এগুলো বসাই তাহলে এক্স এক্স কাটা গিয়ে খালি এইচ থাকবে, তখন আমি এখানেও কিন্তু ডেল এক্স এর জায়গায় এইচ লিখে দিতে পারবো। এই ডেল এক্স এর জায়গায় যদি এইচ হয়ে যায় তাহলে এই ডেল এক্স এর জায়গায়ও এইচ লিখতে আমার কোনো অসুবিধা নেই। তার মানে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনকে আমরা এই নিচের সমীকরণ দিয়েও প্রকাশ করতে পারি। ওকে, ঠিক একইভাবে ধরো কোনো একটা ভেক্টর এ, এই ভেক্টরটা আমি ভাবলাম যে ইউ এর উপর ডিপেন্ডেন্ট। এখানে যেমন ফাংশন এফ ফাংশনটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, আমি ধরলাম যে এই ভেক্টরটা ইউ এর উপর ডিপেন্ডেন্ট। তো এখন এই ভেক্টরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে ডিফারেন্সিয়েশন হবে ডিফারেন্সিয়েশন অফ মানে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। খেয়াল করো এখানে এক্স আছে বলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়েছে, এখানে ফাংশনটাতে ইউ ছিল বলে আমাকে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই ডিফারেন্সিয়েশনের আনসারটা ঠিক এরকম আসবে। কিভাবে, লিমিট কত টেন্স টু 0 সেটা আমরা পরে লিখি। লিমিট যেহেতু আমরা এখানে যেহেতু এফ ছিল তো এফ এক্স প্লাস এইচ লিখছি, তাহলে এখানে আমরা লিখব যে এ ভেক্টর এটা এক্স এর সাপেক্ষে, তা আমাদের ইউ এর সাপেক্ষে, তাহলে ইউ প্লাস আমরা ডেল ইউ লিখতে পারি, ইউ প্লাস ডেল ইউ। ও এখানে আমি আরেকটা জিনিস চেঞ্জ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে খেয়াল করো এই এক্স প্লাস এইচ মাইনাস এক্সকে আমরা কি লিখছি, ডেল এক্স। একটু খেয়াল করো এক্স প্লাস এইচ মাইনাস এক্সকে আমরা কি লিখছি, ডেল এক্স। এখন আমি যদি এখানে হিসাব নিকেশ করি তাহলে এক্স এক্স কাটা যাবে এবং এইচ থাকবে, অর্থাৎ ডেল এক্স এর মান কত, ডেল এক্স এর মান হচ্ছে আলটিমেটলি এইচ। তাহলে এখানে যে এইচটা দেখতে পাচ্ছি সেই এইচটাকে তো আমরা ডেল এক্স লিখতে পারি, এক্স প্লাস ডেল এক্স, মানে এখানে এইচ ছিল নিচেও এইচ ছিল। তাহলে এখানে যখন আমরা ডেল এক্স লিখবো, এখানে যখন ডেল এক্স লিখবো তখন নিচেও ডেল এক্স হবে, অথবা নিচে ডেল এক্স যখন লিখবো তখন এখানেও আমাকে ডেল এক্স করে দিতে হবে, কারণ ডেল এক্স এর মানই হচ্ছে এইচ। ওকে, তাহলে এই সূত্রটার ফিগারে আমরা এখন এটাকে সাজানোর চেষ্টা করব। তাহলে এটার দিকে তাকাই, এখানে এটা ছিল যখন এফ এক্স ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি তখন এফ এর ভিতরে কি বসছে, এক্স প্লাস ডেল এক্স। তাহলে আমরা এ ইউ ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করব তখন কি বসবে, ইউ প্লাস ডেল ইউ। এখানে এক্স ছিল বলে এক্স প্লাস ডেল এক্স বসছে, আর এখানে ইউ ছিল বলে ইউ প্লাস ডেল ইউ বসবে, মাইনাস এখানে ছিল এফ এক্স মানে মূল ফাংশনটা ছিল, তা আমাদের মূল ফাংশন হচ্ছে এ, তা আমরা লিখবো এ ইউ। আর নিচে এখানে যখন ডেল এক্স ছিল তখন নিচে ডেল এক্স বসছে, তার এখানে যখন ডেল ইউ আছে তো নিচে ডেল ইউ বসবে, আর এখানে যখন ডেল এক্স ছিল তখন এখানে লিমিটের নিচে ডেল এক্স টেন্স টু 0 বসছে, তাহলে এখানে আমাদের ডেল ইউ টেন্স টু 0 বসাইতে হবে। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে আমরা যদি ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তার মূল নিয়মে অন্তরীকরণ হবে ঠিক এই প্রসেসে। অর্থাৎ সিম্পল যে আমরা ইন্টারমিডিয়েটে যে মূল নিয়ম অন্তরীকরণ শিখছি সেই ফর্মুলা থেকেই কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে, এখানে আলাদা কিছুই নাই। তাইলে আমরা কোনো ভেক্টরকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে ঠিক ইন্টারমিডিয়েটের মূল নিয়মের প্রসেসে আমরা তাকে ডিফারেন্সিয়েশন করে দিতে পারবো। এখন খেয়াল করো যদি কোনো একটা ভেক্টর এরকম তিনটে উপাংশে বিভক্ত থাকে, অর্থাৎ a1 i ভেক্টর প্লাস a2 j ভেক্টর প্লাস a3 k ভেক্টর হয়, মানে এরকম তিনটে উপাংশে বিভক্ত হয়, এবং ওই ভেক্টরকে আমি যদি
ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই, ইউ এর সাপেক্ষে কেন করতেছি, কারণ আমরা এই এ ভেক্টরকে ইউ এর সাপেক্ষে আছে বলে মনে করতেছি, অর্থাৎ এই এ ভেক্টরটা ইউ এর মানের উপর ডিপেন্ডেন্ট। এক্স এর উপর ডিপেন্ডেন্ট হলে আমরা এখানে এক্স দিয়ে দিব, ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট হলে আমরা এখানে ওয়াই দিয়ে দিব, যার উপর ডিপেন্ডেন্ট সেটা দিয়ে দিতে পারবো। আপাতত আমরা ইউ এর উপর ডিপেন্ডেন্ট ভাবতেছি, তো আমরা এখানে ইউ দিয়েই কাজটা শুরু করব। ওকে, তো এখন আমরা যে বলতেছি যে এখানে এ ভেক্টরটাকে ইউ এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, এই ডেরিভেটিভ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কিভাবে ডেরিভেটিভটা হবে। খেয়াল করো, আমরা এইভাবে লিখতে পারি ডি ডি ইউ, আর এই এ এর মানটা বসাই দিতে পারি। এ এর মান হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3k, a1i a2j a3k, এভাবে মানটা আমরা বসাই দিতে পারি। তো এখন এই ডেরিভেটিভ তিনজনকে ভাগ করে হবে, অর্থাৎ ডি ডি ইউ অফ a1, তারপরে আই এখানে বসে যাবে। আইকে কিন্তু ডেরিভেটিভ হবে না, আই হচ্ছে খালি দিক। আই কি? আই হচ্ছে দিক নির্দেশ করতেছে। এখানে a1 হচ্ছে মান আর আই হচ্ছে দিক। a1 হচ্ছে এক্স অংশের মান, আই হচ্ছে এক্স অংশের দিক। ওকে, তো একইভাবে ডি ডি ইউ অফ a2, জে কে ডেরিভেটিভ হবে না, প্লাস একইভাবে ডি ডি ইউ অফ a3, কে কে ডেরিভেটিভ হবে না। এখানে তুমি যে a1 a2 a3 দেখতে পাচ্ছ, তারাই মূলত ইউ এর উপর ডিপেন্ডেন্ট রাশি। a1 a2 a3 এরাই মূলত ইউ এর উপর ডিপেন্ডেন্ট রাশি। আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর এরা ইউ এর উপর ডিপেন্ডেন্ট নয়, এরা হচ্ছে একক ভেক্টর, ওদের মান এক। I1 আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর ওদের ইউ এর উপর ডিপেন্ডেন্ট করার কোনো চান্স নেই, কারণ ওরা হচ্ছে একক ভেক্টর। ওকে, তাহলে a1 a2 a3 ওরাই আসলে ইউ এর উপর ডিপেন্ডেন্ট হতে পারে, ফলে ওদেরকেই আমরা শুধুমাত্র ডেরিভেটিভ করলে আনসারটা পেয়ে যাব। ওকে, তো এখানে এই ডেরিভেটিভটা শেষ হওয়ার পর আমরা যে আনসারটা পাবো সেটার সাথে আই লেগে থাকবে, এই ডেরিভেটিভ শেষ হওয়ার পর যে আনসারটা থাকবে তার সাথে জে লেগে থাকবে, এই ডেরিভেটিভ শেষ হওয়ার পর তার সাথে কে লেগে থাকবে, এবং ওই টোটালটা আনসারটাই হবে এ এর ডিফারেন্সিয়েশনের আনসার। এখন ধর আমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। ওকে, যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করতে চাই এ ভেক্টরকে, তাহলে আমাদেরকে লিখতে হবে ডি স্কোয়ার ডি ইউ স্কোয়ার। দুইবার ডিফারেন্সিয়েশন তো এভাবেই প্রকাশ করা হয়, যদি এক্স এর সাপেক্ষে করতাম উপরে ডি স্কোয়ার বসতো, নিচে ডি এক্স স্কোয়ার বসতো। তো দুইবার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে ফাইনালি আনসারটা এরকম হবে যে ডি স্কোয়ার a1 ডিভাইড বাই ডি ইউ স্কোয়ার আই, মানে এটার মতো, প্লাস ডি স্কোয়ার a2 বাই ডি ইউ স্কোয়ার জে, এবং ফাইনালি ডি স্কোয়ার a3 বাই ডি ইউ স্কোয়ার কে। ব্যাস, এই সিম্পল ব্যাপারটাই হইতো। অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন, তিনবার ডিফারেন্সিয়েশন করে জাস্ট এখানে কিউব হয়ে যাবে, চারবার ডিফারেন্সিয়েশন করে জাস্ট এখানে 4 হয়ে যাবে, পাওয়ারটা 4 হয়ে যাবে, আর কিচ্ছু না। এভাবে আমরা এই কোনো একটা ভেক্টরকে ডিফারেন্সিয়েট করে আনসার বের করে আনতে পারি। আমরা যেটা শিখতে চাচ্ছিলাম ডিফারেন্সিয়েশনে, এখনো সেই বিষয়ে আমরা আসি নাই। ধরো এই হচ্ছে একটা ভেক্টর রাশি, এই হচ্ছে একটা ভেক্টর, আর এই ভেক্টরটা ইউ এর উপর ডিপেন্ডেন্ট। কার উপর? ইউ এর উপর ডিপেন্ডেন্ট। এই ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি গুণ করা হলো, এই ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি গুণ করা হলো, সেই স্কেলার এটা ইউ এর উপর ডিপেন্ডেন্ট, ওই স্কেলার রাশি গুণ করা হলো সেটাও ইউ এর উপর ডিপেন্ডেন্ট। স্কেলার রাশিটাও ইউ এর উপর ডিপেন্ডেন্ট, ভেক্টর রাশিটাও ইউ এর উপর ডিপেন্ডেন্ট, খালি ভেক্টর রাশির একটা দিক আছে আর স্কেলার রাশির সেই দিকটা নাই। এখন যদি এই দুইটা ফাংশন গুণ আকারে থাকার পর আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয় ইউ এর সাপেক্ষে, দুজনই ইউ এর ফাংশন, কিন্তু একজন ভেক্টর একজন স্কেলার, একজন ভেক্টর এবং একজন স্কেলার গুণ সম্পর্কে থাকা অবস্থায় যদি আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, আমরা সেই ডিফারেন্সিয়েশনের আনসারটা কিভাবে আসে সেটা একটু দেখার চেষ্টা করব। তো কে ভেক্টর ফাংশন, কে স্কেলার ফাংশন, আমার সেটা বোঝার বিষয় নয়। আমার বোঝার বিষয় যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন আমাকে বুঝতে হবে ওই দুই ফাংশন কার উপরে ডিপেন্ডেন্ট। এটাও ইউ এর উপর ডিপেন্ডেন্ট, এটাও ইউ এর উপর ডিপেন্ডেন্ট, দুইজন গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করব। ডিফারেন্সিয়েশনের ইউভি মেথড অ্যাপ্লাই করতেই হবে। ডিফারেন্সিয়েশনের ইউভি মেথডটা আমরা একটু এখানে শিখে নেওয়ার চেষ্টা করি। ডিডিএক্স অফ ইউভি, ডিফারেন্সিয়েশনের ইউভি মেথড হচ্ছে ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। সবচেয়ে সিম্পলেস্ট একটা সূত্র, সবচেয়ে সুন্দর এবং সিম্পলেস্ট সূত্র, কঠিন কিছু নয়। তাহলে এখানেও ঠিক একই কাজ করতে হবে, তবে ভেক্টর আসার কারণে একটু লিখিত গন্ডগোল হবে। ওকে, তাহলে আমি এটাকে ইউ মনে করলাম, তাহলে আমরা বললাম যে ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, ভি হচ্ছে এ,
ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে বাইরে রেখে মানে এ ভেক্টরকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, ইউ মানে হচ্ছে ফাই, ইউকে ডিফারেন্সিয়েশন কি বললাম, ইউ ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করলাম কিনা, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু এই যে এ ভেক্টরটাকে আমি এই পাশে লিখছি সেটাকে আমরা এই পাশে লিখবো না। এই ভেক্টরটাকে আমি যখন বাম পাশে লিখব তখন সে বাম পাশে চলে আসতেছে, ভেক্টরের সময় আমরা এই কাজটা করতে পারবো না। আমরা ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবো ঠিকই, কিন্তু কারো জায়গা পাল্টে দিব না। তাহলে এই ভেক্টরটা আসলে ফাইয়ের পরে ছিল, কিন্তু ওকে বাইরে রেখে ওকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমরা এ ভেক্টরটাকে আগে নিয়ে আসছি, ফাইয়ের পরে ছিল এই ভেক্টরটা, কিন্তু সিস্টেম অনুযায়ী এই সূত্রের সাহায্যে সিস্টেম অনুযায়ী ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমরা এই ভেক্টরটাকে ফাই ফাংশনের আগে নিয়ে আসছি। এই আগে নিয়ে আসা যাবে না, আমরা এই ভেক্টরটাকে এখানে রাখবো, এভাবে করে রাখবো। এর মানে কি, এই ইউ ফাংশন এই ইউ এর সাপেক্ষে খালি ফাইকেই ডিফারেন্সিয়েট হবে, ইউ এর সাপেক্ষে ফাইকে ডিফারেন্সিয়েট হয়ে একটা আনসার চলে আসবে, ওই আনসারের সাথে এই ভেক্টরটা গুণ আকারে বোঝাবে। তার মানে এই ভেক্টরটাকে আসলে ডিফারেন্সিয়েট হচ্ছে না। তো আমরা তো বললাম ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করব, ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করব। ওই বাইরে যাকে রাখতেছি সে যেহেতু ভেক্টর, সে তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ সে যদি ডান পাশে থাকে তো আমরা ডান পাশেই তাকে সবসময় রাখার চেষ্টা করব, কিন্তু তাকে ডিফারেন্সিয়েশনটা আওতায় আনি বা না আনি, ডান পাশ বাম পাশ যেন ঠিক থাকে এদিকে আমাকে নজর রাখতে হবে। ওকে, এখন দেখো, ধরো কোনো একটা ভেক্টর এ, ওকে, আর আরেকটা ভেক্টর বি, দুটোটাই ভেক্টর। এখানে কিন্তু একটা ভেক্টর ছিল, একটা স্কেলার ছিল, আর এখন দুটোটাই ভেক্টর আর ওদের মাঝখানে ডট গুণন দেওয়া আছে। এরকম ডট গুণনওয়ালা কোনো একটা ভেক্টর ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই তখন আমরা কিভাবে করব? তখনও আমরা ইউবি মেথড অ্যাপ্লাই করব, তবে আমরা কারো অবস্থান পরিবর্তন করব না। ইউভি মেথড অ্যাপ্লাই করব কিন্তু কারো অবস্থান পরিবর্তন করব না। কিভাবে দেখো, প্রথমে আমরা এ কে বাইরে রেখে বি কে ডিফারেন্সিয়েট করব। তো যখন আমরা এ কে বাইরে রাখবো তখন এ ভেক্টর আর ডট বাইরে থাকবে, আর ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র বি ভেক্টরকে। খুব ভালো করে খেয়াল করবো, এ ভেক্টরকে আমরা বাইরে রেখে ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র বি ভেক্টরকে। ওকে, তারপর একটা প্লাস চিহ্ন হবে। এবার আমাদের কাজ হচ্ছে বি ভেক্টরকে বাইরে রাখা। তো বি ভেক্টরকে যখন আমরা বাইরে রাখবো আমরা কিন্তু বি ভেক্টরকে আগে নিয়ে আসতে পারবো না, বি ভেক্টর বাইরে থাকবে মানে পরেই থাকবে। তো বি ভেক্টরকে যখন আমরা বাইরে রাখবো এই বি ভেক্টর আর ডট এভাবে বাইরে পড়ে থাকবে, আর ডিফারেন্সিয়েশন হবে এ ভেক্টরকে, ডিফারেন্সিয়েশন হবে খালি এ ভেক্টরকে। তাহলে দেখো, বি ভেক্টরকে যখন ডিফারেন্সিয়েট হয়েছিল তখন ডটের ভিতরে ডিফারেন্সিয়েশনে ঢুকছে, আর এ ভেক্টরকে যখন ডিফারেন্সিয়েট হয়েছিল তখন এ ভেক্টরকে ডিফারেন্সিয়েট হচ্ছে, সবই ঠিক আছে, শুধুমাত্র বিটাকে আমি আগে লিখতে পারি নাই। নর্মালি আমরা যদি নর্মালি লিখতাম তাহলে আমরা এভাবে লিখতাম যে বি ভেক্টরকে বাইরে রেখে আমরা ডিফারেন্সিয়েট করব কাকে, এ ভেক্টরকে। নর্মালি এভাবে লেখার নিয়ম ছিল, কিন্তু এভাবে আমরা লিখতে পারবো না, কারণ যে বান্দা ডটের পরে আছে সে আজীবন ডটের পরেই থাকবে, এবং এ যেহেতু সামনে আছে, যেভাবে আমরা চিন্তা করি না কেন এ কে সামনে রাখতে হবে, বি কে পিছনে রাখতে হবে, কিন্তু এভাবে লিখতে গিয়ে আমরা বি কে সামনে নিয়ে আসছি, এই বি কে আমরা সামনে নিয়ে আসতে পারবো না, অনুমতি নাই বি কে সামনে নিয়ে আসার। তো আমরা কি করব, এ কে বাইরে রেখে বি কে ডিফারেন্সিয়েট করছি নিয়ম অনুযায়ী, এবার বি কে বাইরে রাখবো, এ কে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এই এ কে ডিফারেন্সিয়েট করে ফেলছি আমরা, আর এখানে ডট বি লিখে রাখবো। এর মানে হচ্ছে এই ইউ ফাংশনটা এই ডটের বাইরে গিয়ে বি কে ডিফারেন্সিয়েট করতে পারবে না, ইউ ফাংশনটা এ কে ডিফারেন্সিয়েট করে এখানে একটা আনসার দিয়ে দিবে, ওই আনসারের সাথে ডট গুণন আকারে বি থেকে যাবে। তার মানে বি কে বাইরে রাখা হয়ে গেছে, বাইরে রাখছি কিন্তু আগে নিয়ে আসিনি। তাইলে এই বিষয়টা আমাদেরকে ভেক্টরের সময় খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি। আমরা বললাম কি, এ কে বাইরে রেখে বি কে ডিফারেন্সিয়েট করব, প্লাস বি কে বাইরে রেখে ডট বি, এই বি কে বাইরে রেখে এ কে ডিফারেন্সিয়েট করব। সূত্র ঠিক আছে, খালি লেখার ডিজাইনটা ভিন্ন হবে, একবার ওকে ডিফারেন্সিয়েট হয়েছে, একবার আগেরটাকে ডিফারেন্সিয়েট হয়েছে। একইভাবে একই প্রসেসে আমরা যদি এ ক্রস বি দুইটা ভেক্টরের ক্রস গুণন অবস্থায় থাকা অবস্থায় যদি আমরা তাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা তাকে কিভাবে লিখব, একই প্রসেস অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এ কে বাইরে রেখে বি কে ডিফারেন্সিয়েট করব, এ কে বাইরে রেখে বি কে ডিফারেন্সিয়েট করব, তারপর আমরা একটা প্লাস দিব, তারপর বি কে বাইরে রাখবো, বি কে এভাবে বাইরে রাখবো,
পাশ চেঞ্জ করব না, বি যে পাশে আছে সেই পাশেই রাখবো, কিন্তু বাইরে রাখবো, বি কে বাইরে রেখে এ কে ডিফারেন্সিয়েট করব। ব্যাস, এই হচ্ছে ক্রস গুণন অবস্থায় থাকাকালীন ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্র। তাহলে দেখো, একটা স্কেলার একটা ভেক্টর যখন অ্যাপ্লাই হচ্ছে তখনও ভেক্টরটা যে পাশে আছে সেই পাশেই রাখার চেষ্টা করতে হবে। ডট গুণন যখন আছে তখনও ভেক্টর যে পাশে আছে সেই পাশেই যেন তাদের অবস্থান হয়, উল্টাপাল্টা যেন আমরা না করি। ক্রস গুণন যখন আসবে তখনও ভেক্টরটা যে পাশে আছে সেই পাশে যেন থাকে, উল্টাপাল্টা আমরা না করি। এটাই হচ্ছে মোটামুটি ভেক্টরের মধ্যে আমাদের ইউভি মেথডের অ্যাপ্লাইয়ের মূল প্রসেস। নর্মালি ইউভি মেথড অ্যাপ্লাইয়ের মূল প্রসেসটাকে আমরা অনেক সুন্দরভাবে বুঝি, সহজে বুঝি, কিন্তু ভেক্টরে যখন আসবে তখন ওই প্রসেসই থাকবে, কিন্তু লেখার ডিজাইন ভিন্ন হবে। আর লেখার ডিজাইনে কি আসবে, যে ভেক্টরটা পিছনে ছিল, যে ভেক্টরটা ক্রসের পিছনে ছিল, সেই ক্রসের পিছনে ওই জায়গাতেই থাকবে, আগে যেন চলে না আসে। যে ভেক্টরটা ডটের পিছনে ছিল সেই যেন ডটের পিছনেই থাকে, আগে যেন চলে না আসে। অর্থাৎ লেখার ডিজাইনটা এমনভাবে লিখতে হবে, বাইরে থাকবে ঠিকই কিন্তু আগে যেন চলে না আসে। ওকে, তাহলে এই গেল অন্তরীকরণের আতিপাতি। এই ধরনের অন্তরীকরণ ছাড়া তেমন কোনো অন্তরীকরণ আমাদের মেকানিক্সে লাগবে না, আমরা এই ধরনের অন্তরীকরণ দিয়েই মোটামুটি কাজ সেরে ফেলতে পারবো। এবার আসি একটু করে ভেক্টরের সমাকলন। আমরা তো অন্তরীকরণ পড়ছি, একটু করে সমাকলন পড়িনি। সমাকলন খুব একটা কঠিন না। ধরো কোনো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, যেটা ইউ এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, এই ভেক্টরকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে, আর যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেটাও দিতে হবে। ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি কারণ হচ্ছে ভেক্টরটা ইউ এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটার ইন্টিগ্রেশনের আনসার হবে ঠিক এরকম, ইন্টিগ্রেশন অফ এ ইউ এর মান বসাই দিব, a1i প্লাস a2j প্লাস a3k এবং লাস্টে ডিইউ যেমন আছে তেমন থাকবে। এভাবে আমরা এটার ইন্টিগ্রেশন শেষ করতে পারবো। এখন ইন্টিগ্রেশন শেষ এভাবেও করতে পারি, এই ইন্টিগ্রেশনটা আমরা 3 ভাগে ডিভাইডেড করে দিতে পারি, যে ইন্টিগ্রেশন অফ a1 ডিইউ তারপর হচ্ছে আই ভেক্টর প্লাস ওই ডিইউ তারপর আই ভেক্টর, তারপর ইন্টিগ্রেশন অফ a2 ডিইউ জে ভেক্টর প্লাস ইন্টিগ্রেশন অফ a3 ডিইউ কে ভেক্টর। আমরা চাইলে এভাবেও তাকে প্রকাশ করতে পারি। তো এখানে এই ইন্টিগ্রেশনটা শেষ হওয়ার পর আনসারটার সাথে আইটা লেগে থাকবে, এই ইন্টিগ্রেশনটা শেষ হওয়ার পর আনসারের সাথে জে লেগে থাকবে, এই ইন্টিগ্রেশনটা শেষ হওয়ার পর আনসারের সাথে কে লেগে থাকবে। এটাই হচ্ছে যদি আমরা ভেক্টরের ইন্টিগ্রেশন করতে যাই তাহলে ইন্টিগ্রেশনের সময় এই বিষয়টা কাজে লাগবে। ওকে, তো এবার আমরা পড়ব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। তো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সম্পর্কে আমার একটা লেকচারে পড়ানো আছে, আমি সেই লেকচারটা তোমাদেরকে এখন এখানে কাট করে বসিয়ে দিচ্ছি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম ক্যালকুলাস 2, আর ক্যালকুলাস 2 থেকে আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার করব, আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। অর্থাৎ এই অধ্যায়ে আমরা শিখতে পারবো যে ডেল জিনিসটা কি, গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স কি, কার্ল কি এবং এদের সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। ওকে, তো এই অধ্যায় পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে ফিল্ড কি। তো খেয়াল করো, ফিল্ড মানে সাধারণ ভাষায় হচ্ছে মাঠ, তবে মাঠ সবসময় একই রকম হয় না। যেমন ধরো স্কুলের মাঠ, স্কুলে যে মাঠ থাকে ওই মাঠে সাধারণত স্কুলের বাচ্চারা খেলাধুলা করে। আবার কিছু মাঠ থাকে যেখানে গরু চড়ানো হয় বা গরুরা ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। আবার কিছু থাকে ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, বাস্কেটবল খেলার মাঠ। ওইসব মাঠে কখনো স্কুলের বাচ্চারা গিয়ে খেলতে পারে না। তো ফুটবল খেলার মাঠে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয় না। আবার ক্রিকেট খেলার মাঠে ফুটবল খেলা হয় না। অর্থাৎ ফিল্ড প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা। যদিও ফিল্ড শব্দের অর্থ মাঠ, কিন্তু ফিল্ড সব সময় একই বিষয়ের জন্য হয় না, একই জিনিসের মাঠ সে হয় না। ঠিক একইভাবে আমাদেরকে প্রথমে শিখতে হবে যে ফিল্ড কি। এখানে আমি লিখছি স্কেলার ফিল্ড, তার আগে আমরা ফিল্ড শব্দটা বোঝার চেষ্টা করি। আমরা আসলে গণিতগুলোকে যখন করি তখন আমরা কল্পনায় একটা প্লেস চিন্তা করি, একটা জায়গা চিন্তা করি, যে জায়গায় ওই বিষয়গুলার কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন ধরলাম বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার জন্য আমরা একটা জায়গা চিন্তা করি, কাল্পনিক সংখ্যার জন্য আমরা একটা জায়গা চিন্তা করি। তো বাস্তব সংখ্যার জায়গায় শুধুমাত্র বাস্তব সংখ্যাদেরকে রাখা হয়, এটাকে বলা হয় বাস্তব সংখ্যার ফিল্ড, মানে যে মাঠে আমরা বাস্তব সংখ্যাগুলোকে সাজিয়ে রাখছি। কাল্পনিক সংখ্যার জন্য একটা জায়গা নির্বাচন করা হয়, মনে মনে একটা জায়গা ধরা হয়, ওই জায়গায় আমরা কাল্পনিক সংখ্যাগুলোকে শুধু রাখি এবং কাল্পনিক সংখ্যাগুলো নিয়েই আলোচনা করি, ওদেরকে বলা হয় কাল্পনিক সংখ্যার ফিল্ড। ঠিক একইভাবে এখানে বলছে স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ড মানে হচ্ছে আমরা জানি যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। তো স্কেলার ফিল্ড হচ্ছে সেই ফিল্ড যে ফিল্ডে স্কেলার রাশি নিয়ে শুধুমাত্র চিন্তা করা হয়
এবং স্কেলার রাশিগুলোকে যেখানে রাখা হয়েছে স্কেলার রাশির নিয়ম কানুন অ্যাপ্লাই করা হয় এবং ওই নিয়ম কানুনের ফলে সৃষ্ট আনসারকে গুরুত্ব দেওয়া হয়, এই জায়গাগুলোকে বলা হয় স্কেলার ফিল্ড। তাইলে ফিল্ড হচ্ছে একটা কাল্পনিক জায়গা যেখানে আমরা মনে করতে পারি যে আমাদের বিষয়াদিগুলো ওই জায়গায় রাখা আছে। তাহলে স্কেলার ফিল্ড কি একটু দেখো কি বলছে, আমি আগেই লিখে রাখছি বোঝানোর সুবিধার্থে। বলছে শূন্যে, এখানে শূন্য শব্দটা মানে হচ্ছে জিরো না, শূন্য মানে হচ্ছে এই যে খালি জায়গা মানে স্পেস যেটাকে ইংরেজিতে বলে। তো শূন্যে কোনো এলাকার প্রত্যেক XYZ বিন্দুতে, অর্থাৎ এই মহাশূন্যের কোনো একটা জায়গা ধরলাম এই বিন্দুটার এই জায়গায় XYZ কেন, কারণ এই জায়গায় তোমাকে আসতে হলে তিনটা অক্ষ পার হইতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তোমাকে প্রথমে এই বরাবর আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তারপর জেড অক্ষ বরাবর উঠতে হবে, তারপর তুমি এই বিন্দুটা পাবা। এই জন্য এই বিন্দুটাকে XYZ বলে দাবি করা হয়। ওকে, তাহলে দেখো বলছে কি কোনো এলাকার প্রত্যেক XYZ বিন্দুতে স্কেলার ফাংশন ফাই XYZ সংজ্ঞায়িত হয়, তবে এত স্কেলার ফিল্ড প্রকাশ করে। অর্থাৎ কোনো একটা এলাকা ধরলাম, আমি একটা চিত্র দিয়ে বুঝাই, ধরলাম কোনো একটা এলাকা, এটা হচ্ছে একটা এলাকা, এই এলাকায় অসংখ্য বিন্দু আছে, আর এখানে প্রত্যেকটা বিন্দুকে আমরা এই X, Y, Z এভাবে বিচার করতে পারি। কিছু বিন্দুর নাম হবে 1,1,1, কিছু হবে 1,2,3, এভাবে বিভিন্ন হবে, তবে তাদের কমন যে নামটা সেটা হচ্ছে X, Y, Z। তাহলে এই ফিল্ডের প্রত্যেকটা বিন্দুতে এই ফাংশনটা যদি সংজ্ঞায়িত হয়, এই ফিল্ডের প্রত্যেকটা বিন্দুতে এই ফাংশনটা যদি সংজ্ঞায়িত হয়, তাহলে আমরা এই ফাংশনটাকে বলবো যে স্কেলার ফিল্ড। এখন এখানে প্রত্যেকটা বিন্দুতে XYZ সংজ্ঞায়িত, এই ব্যাপারটা কি? সংজ্ঞায়িত মানে হচ্ছে এইখানের এমন কোনো বিন্দু নাই যে বিন্দুতে এই ফাংশনটার মান ইনফিনিটি আসতে পারে। অর্থাৎ এই যে বৃত্তাকার যে ফিল্ড আমরা চিন্তা করলাম, এই ফিল্ডের প্রত্যেকটা বিন্দুতে ওর মান এমন যেন ইনফিনিটি না আসে, তাহলে আমরা ওকে বলবো যে স্কেলার ফিল্ড। ওকে, এর বাইরে আর তেমন কিছু আমাদের জানার দরকার নাই। আর এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেক্টর ফিল্ড। তো স্কেলার ফিল্ডের মতোই ভেক্টর ফিল্ড, যার কারণে আমি এখানে জাস্ট স্কেলার ফিল্ডের জায়গায় লিখে দিচ্ছি ভেক্টর ফিল্ড। তো ভেক্টর ফিল্ড হবে কি, কথাটা এরকম হবে, শূন্যে কোনো এলাকার প্রত্যেক XYZ বিন্দুতে স্কেলার ফাংশন না হয়ে ফাংশনটা হয়ে যাবে ভেক্টর ফাংশন। জাস্ট এখানে আমরা লিখবো ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশন ফাই XYZ না লিখে আমরা একটা ভেক্টর ফাংশনের চিহ্ন দেব, ধরলাম F ভেক্টর। ওকে, F ভেক্টর সংজ্ঞায়িত হয়, তবে F ভেক্টর XYZ কে স্কেলার ফিল্ড প্রকাশ করে না বলে আমরা বলবো F XYZ ভেক্টর ফিল্ড প্রকাশ করে। ব্যাস হয়ে গেল যে ভেক্টর ফিল্ড কি সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, তাহলে স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড বুঝার পর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসদের মধ্যে একজন, সেটা হচ্ছে ভেক্টর অপারেটরকে চিনতে পারা। প্রথমে তুমি অপারেটর কি সেটা একটু জেনে রাখো। অনেকেই দেখা যায় যে অনার্স 4th ইয়ারে পড়ে কিন্তু অপারেটর সম্পর্কে ভালো ধারণা নেই, বা অপারেটর জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারে না, বুঝতে পারে না। সেটা কি দেখো, অপারেটর হচ্ছে কিছু গাণিতিক সংকেত যাদের নিজস্ব কোনো অর্থ নাই, তবে তারা একটা কাজ করে। যেমন ধরো যোগ, বিয়োগ, এরা হচ্ছে অপারেটর। এরা কেন অপারেটর? এদের নিজস্ব কোনো অর্থ নেই, তবে ওরা অন্য কাউকে যোগ করতে পারে বা বিয়োগ করতে পারে এবং নতুন একটা সংখ্যায় রূপান্তর করতে পারে, এই জন্য এদেরকে অপারেটর বলা হয়। যেমন ধরো আমি এখানে লিখলাম 5 আর এখানে লিখলাম 2, তাহলে 5 যোগ 2, 5 হচ্ছে একটা সংখ্যা, 2 হচ্ছে একটা সংখ্যা। যোগ কি? যোগ হচ্ছে জাস্ট একটা চিহ্ন। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওদেরকে একসাথে করা। তাহলে 5 আর 2 যদি যোগ করি তাহলে আমরা আনসার পাবো কত? 7। তাহলে এটার নাম হচ্ছে অপারেটর। ও কি করছে? দুইটা সংখ্যাকে অপারেট করে নতুন একটা সংখ্যার জন্ম দিছে। ওর নিজস্ব কোনো মিনিং ছিল না, মানে এই যে চিহ্নটার অর্থ কি, চিহ্নটার মানে কি, কোনো অর্থ ছিল না, কিন্তু সে তাদেরকে যোগ করে। একইভাবে আমি যদি 5 আর 2 এখানে লিখতাম, দেখো এখানে অপারেটর চেঞ্জ হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু একই রয়ে গেছে। 5 এবং 2 আগের সেই সংখ্যায়, অথচ এখানে মাইনাস অপারেট হওয়ার কারণে আনসার আসবে 3। তার মানে এই প্লাস এবং এই মাইনাস দুইজনই দুইটা অপারেটর। তাহলে অপারেটর হচ্ছে সেই জিনিস যা কোনো ফাংশনকে, এটা তো সংখ্যার ক্ষেত্রে গেল, অপারেটর হচ্ছে সেই জিনিস যা কোনো ফাংশনকে কিছু একটা করে
নতুন একটা ফাংশনে পরিণত করে। যেমন ধরো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এখানে ডিডিএক্স হচ্ছে একটা অপারেটর, খেয়াল করো এক্স স্কোয়ার হচ্ছে একটা ফাংশন, এমনিতেই একটা ফাংশন, এর সামনে যখন ডিডিএক্স বসবে এর মানে হচ্ছে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, আর এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর, আর এই অপারেটর ওকে টুয়াইজ এক্স এ পরিণত করে। ওকে, তাহলে ডিফারেন্সিয়াল অপারেটর, এরপর আমরা ইন্টিগ্রাল অপারেটর সম্পর্ক জানি। ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, এটা হবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয়, আর এর পাশে যে ডিএক্স আছে এই দুজনকে মিলিয়ে বলা হয় ইন্টিগ্রাল অপারেটর। দ্যাট মিনস অপারেটর নিয়েই আমরা সারা জীবন লেখাপড়া করতেছি এবং ভবিষ্যতে আমরা অপারেটর নিয়েই লেখাপড়া করব। তাহলে অপারেটর জিনিসটা আমরা চিনলাম যে অপারেটর আসলে কি। তাহলে অপারেটর হচ্ছে একটা কোনো একটা সংকেত বা কিছু একটা চিহ্ন যে কিনা নিজস্ব কোনো অর্থ বহন করে না, তবে সে অপারেট করে, কোনো ফাংশনকে অপারেট করে নতুন ফাংশনে রূপান্তর করতে পারে। এবং এক একটা অপারেটরের নিয়ম কানুন এক এক রকম। যেমন যোগ তার নিয়মেই কিন্তু যোগ করে, বিয়োগ তার নিয়মেই বিয়োগ করে, ডিডিএক্স তার নিয়মেই ডিফারেন্সিয়েশন করে। ওই অপারেটরের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন থাকে। অপারেটর শুধুই অপারেট করে দেয় না, অপারেটরের একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যেমন ধরো তুমি জুস বানাবা, তাই তো, তো তুমি জুস বানানোর জন্য তোমার দরকার জুস মেশিন। এই জুস মেশিনের ভিতরে তুমি আপেল কমলা যেটাই ঢুকাও সে জুস বানিয়ে তাকে ছেড়ে দিবে, তাই না? কিন্তু এখন তুমি যদি এই জুস বানানোর জন্য আপেল কমলা এগুলোকে ওই হলুদ মরিচ গুঁড়ো করার মেশিনের মধ্যে দাও, তাহলে সে কিন্তু জুস বানাতে পারবে না। সে যেটা বানাবে সেটা হচ্ছে ওদেরকে গুঁড়ো গুঁড়ো করতে পারবে। অর্থাৎ দুইজনের কাজ দুই রকম। তো ওই হলুদ বানানোর মেশিনটা তোমার জন্য এক ধরনের অপারেটর, হলুদ গুঁড়ার মেশিন, আর জুস বানানোর মেশিন তোমার জন্য আরেক ধরনের অপারেটর। তো জুস বানানোর মেশিন তার নিজস্ব নিয়মেই অপারেট করবে, যেই ফাংশনই সেখানে ঢুকাও না কেন, আপেল কমলা এগুলো হচ্ছে ফাংশন, যে ফাংশন তুমি এখানে ঢুকাও না কেন সে তাদেরকে তার অপারেটরের নিয়মেই জুস বানিয়ে ছেড়ে দিচ্ছে, মানে তার নিয়মই হচ্ছে জুস বানানো। ঠিক একইভাবে হলুদের গুঁড়ার যে মেশিন, ওই মেশিনে তুমি চাল দাও, ডাল দাও, হলুদ দাও, মরিচ দাও, সে সবগুলোকে গুঁড়া পাউডার করে দিবে। তো ও অপারেট করে ওর সিস্টেম। ওকে, তাহলে প্রত্যেকটা অপারেটরের একটা নির্দিষ্ট সিস্টেম থাকে। তো আমরা এখানে যে অপারেটর পড়বো সেই অপারেটরের নাম হচ্ছে ভেক্টর অপারেটর, ডেল বা ন্যাবলা। তবে আমি ওকে ডেল বলতে একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না, আমি সবসময় ন্যাবলা বলি। তো স্যারেরা জিজ্ঞেস করলে তুমি ডেলও বলতে পারবা, ন্যাবলাও বলতে পারবা। ডেল বলাটাই ভালো, ডেল সবাই পড়ে, তবে ন্যাবলা বলতে আমার ভালো লাগে আর কি। তো খেয়াল করো, এই ত্রিভুজ চিহ্নের মাথার উপরে একটা তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, আর এটার নাম হচ্ছে ডেল বা ন্যাবলা, আর এটাকেই বলা হয় ভেক্টর অপারেটর। তো এখন এই ভেক্টর অপারেটরটা অপারেট সিস্টেমটা কি, অপারেশনের সিস্টেমটা কি? যেমন ডিডিএক্স এর অপারেশন সিস্টেম আমরা শিখছি, অনেকগুলো সূত্র শিখছি। তারপরে ইন্টিগ্রেশনের অনেকগুলো অপারেটিং সিস্টেম শিখছি। যোগের অপারেটিং সিস্টেম হচ্ছে দুইটা সংখ্যাকে জাস্ট যোগ করা, বিয়োগের অপারেটিং সিস্টেম হচ্ছে দুইটা সংখ্যাকে জাস্ট বিয়োগ করা। তাহলে ওর অপারেটিং সিস্টেমটা কি? ওর অপারেটিং সিস্টেম হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যোগ ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যোগ জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তবে এই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের সাথে আই গুণ, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের সাথে জে গুণ, জেড এর সাথে ডিফারেন্সিয়েশনের সাথে কে গুণ, কারণ এটা ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটরের অবশ্যই নির্দিষ্ট দিক থাকবে। আই হচ্ছে এক্স অক্ষের দিক, জে হচ্ছে ওয়াই অক্ষের দিক, কে হচ্ছে জেড অক্ষের দিক। তাইলে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ মিলেই কোনো একটা বিন্দু কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করি। তো এই আই জে কে এগুলো সম্পর্কে যদি তোমার উন্নত ধারণা না থাকে, আই জে কে এগুলো সম্পর্কে তোমার যদি উন্নত ধারণা না থাকে, তাহলে আমার চ্যানেলে ভেক্টর নিয়ে আমি একটা লেকচার দিয়েছিলাম, ওটা ফিজিক্সের ভেক্টর। কিন্তু ওইটা দেখার পর তোমার ছোট্টখাটো যে প্রশ্নগুলো তোমার মনের মধ্যে থাকবে সেগুলো সবগুলাই সমাধান হয়ে যাবে। কেন আই ভেক্টর, কেন জে ভেক্টর, কেন কে ভেক্টররা আসে, কেন আমরা ওদেরকে একক ভেক্টর বলি, একক ভেক্টরের মূল মিনিংটা কি, সেটা তোমরা ওই লেকচারটা দেখে বুঝতে পারবা। যদি তোমার প্রয়োজন হয় তুমি আমাকে জানাইও, আমি তোমাকে ওই লেকচারের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আপাতত তুমি দেখো যে ভেক্টরে তিনটা দিক থাকার সম্ভাবনা আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিক। তো এক্স অক্ষের জন্য আই, ওয়াই অক্ষের জন্য জে এবং জেড অক্ষের জন্য কে ভেক্টর। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে এক্স কিন্তু আই কে ডিফারেন্সিয়েশন করতেছে না, এক্স যাকে ডিফারেন্সিয়েশন করার তাকে ডিফারেন্সিয়েশন করবে। অর্থাৎ ওর পাশে যখন কেউ থাকবে, ধরলাম এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ওই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টুয়াইজ এক্স লিখবে।
আই যেমন আছে তেমন থাকবে। আই হচ্ছে দিক নির্দেশের জন্য, ভেক্টর অপারেটরের দিক নির্দেশ করার জন্য, অপারেট করার জন্য নয়। ওর ভূমিকা হচ্ছে জাস্ট আইজে কে যেমন আছে তেমন থাকবে, আর সে ভেক্টরের নিয়ম কানুন অনুযায়ী অন্য কোনো আইজে এর সাথে গুণ হবে। তবে ডেল ইকুয়াল টু যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এটুকু তুমি মনে রাখো। এরপর আমরা শিখবো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট কি একটু পড়ে দেখো, কারণ গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা আমি কিন্তু পুরোটা লিখি নাই এখনো। বলছে কি, যদি কোনো রিজিয়ন এর প্রত্যেক বিন্দুতে, যদি কোনো রিজিয়ন, একটু খেয়াল করো এখানে বলছে এলাকা, এখানে সেই শব্দটাই হচ্ছে রিজিয়ন। এলাকা এবং রিজিয়ন একই কথা, এটা ইংরেজি আর ওটা হচ্ছে বাংলা। তাহলে যদি কোনো এলাকার প্রত্যেক বিন্দুতে স্কেলার ফাংশন ফাই এক্স ওয়াই জেড সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয়, তাইলে কোন একটা এলাকা, আমি ভাবলাম এই হচ্ছে কোন একটা এলাকা, এই এলাকার প্রত্যেকটা বিন্দুতে, মানে এখানে যতগুলো বিন্দু নেওয়া সম্ভব প্রত্যেকটা বিন্দুতে এরকম কোন একটা ফাংশন সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত মানে ইনফিনিটি আসে না, এবং অন্তরীকরণযোগ্য, অন্তরীকরণযোগ্য মানে ডিফারেন্সিয়েশন করা যায়। তবে ফাই এর গ্রেডিয়েন্টকে, মানে এই ফাংশনটার গ্রেডিয়েন্টকে, মানে ফাই এর গ্রেডিয়েন্টকে গ্রেড ফাই বা ন্যাবলা ফাই দ্বারা প্রকাশ করা হয়। গ্রেড ফাই বা ন্যাবলা ফাই দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাইলে কি বলছে, কোন এলাকার প্রত্যেকটা বিন্দুতে যদি এই ফাংশনটা সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এই ফাংশনের গ্রেডিয়েন্টকে আমরা বলবো গ্রেড ফাই বা ন্যাবলা ফাই। আর এটাকে এখন সংজ্ঞায়িত আমরা করি নাই, কিভাবে সংজ্ঞায়িত হয় সেটা আমরা এখন দেখো। নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ সংজ্ঞায়িত হচ্ছে এরকম, GRAD গ্রেড ফাই, গ্রেড ফাই যে কথা, ন্যাবলা ফাই সে কথা, ন্যাবলা ফাই, খেয়াল করো, গ্রেড ফাই যে কথা, ন্যাবলা ফাই সেই কথা, যে কোনো একজনকে লিখবো অঙ্ক করার সময়, হয় গ্রেড ফাই লিখবো নাহলে ন্যাবলা ফাই লিখবো, ইকুয়াল টু সংজ্ঞায়িত কি ন্যাবলার মানটা বসাই দিব। ন্যাবলার মান কতই দেখো, ন্যাবলার মান হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস আই টুপি চিহ্ন হবে ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। ওকে, আর এটার সাথে জাস্ট এই ফাইটা গুণ, খেয়াল করো এটার সাথে ফাইটা যে গুণ করছে, এখানে না ডট না ক্রস, কোনো ডট গুণনও নয় কোনো ক্রস গুণনও নয়, জাস্ট এমনেই গুণ। অর্থাৎ ন্যাবলার এই ফাইয়ের সাথে সম্পর্ক জাস্ট এমনেই গুণ হওয়া, কারণ ন্যাবলা হচ্ছে একটা ভেক্টর রাশি কিন্তু ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন। তো একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার ফাংশনের গুণ সম্ভব হয়, তবে তারা নর্মাল বীজগাণিতিক গুণ হিসেবে কাজ করে। যেমন ধরো এই হচ্ছে একটা ভেক্টর, ওকে, এ হচ্ছে একটা ভেক্টর, ওর সাথে আমি চাইলে 2 গুণ করতে পারি। 2 গুণ করলে এই 2a এরকম লেখা হয়, অর্থাৎ ওর সাথে 2 নর্মালি গুণ হয়েছে, এটার জন্য কোনো ডট গুণন কোনো ক্রস গুণন এটার দরকার নেই, অর্থাৎ ও নর্মাল গুণন হয়েছে। খেয়াল রাখবা যখন আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব তখন 3 ধরনের গুণ, একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ যা ভেক্টরের অন্তর্গত, আর একটা হচ্ছে বীজগাণিতিক গুণ। অর্থাৎ আমরা এতদিন ভেক্টর ছাড়াও অন্য সব জায়গায় আমরা যে গুণটা করি সেটাকে বলা হয় বীজগাণিতিক গুণ। তাহলে গ্রেডিয়েন্ট ফাইয়ের এই হচ্ছে সংজ্ঞা। কিছু সংজ্ঞা থাকে যাদেরকে বাংলায় লিখে প্রকাশ করা যায় না, ও হচ্ছে সেরকম, তাই এই জন্য আমরা বলছি ওকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ নিম্নলিখিত গাণিতিক ফর্মুলায় তাকে সংজ্ঞায়িত করা হয়। এখন এই ফাইটা 3 জনের সাথেই গুণ হওয়ার ক্ষমতা রাখে, তাহলে 3 জনের সাথে যদি গুণ করি তাহলে এরকম হবে ডেল ডেল এক্স ফাই আই প্লাস ডেল ডেল ওয়াই ফাই জে প্লাস ডেল ডেল জেড ফাই কে। ব্যাস এটাই হচ্ছে ওর ফাইনাল সংজ্ঞা, যেটা বলা হয় গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আসলে কি করে দেখো, এই ফাই যেটা সে ছিল একটি স্কেলার ফাংশন, তাই তার কোনো ভেক্টর ছিল না। ফাই একটি স্কেলার ফাংশন, তার কোনো ভেক্টর ছিল না, কিন্তু ফাইকে যখন গ্রেডিয়েন্ট করলাম তখন দেখো ওই ফাই এর সাথে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর চলে এসছে। তাহলে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর এগুলা ভেক্টর নির্দেশ করতেছে, অর্থাৎ একটা স্কেলার ফাংশনকে ভেক্টরে পরিণত করাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। ওকে, এখন অনেকে প্রশ্ন থাকতে পারে এরকম যে স্কেলার ফাংশনকে ভেক্টরে প্রকাশ করার মূল বিষয়টা কি। এইসব বিষয় আসলে ফিজিক্সে আলোচিত হয় এবং ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করতে হবে স্কেলারকে ভেক্টর ফাংশনে বোঝানো কি, সেটা যদি কখনো ফিজিক্স পড়ানো সম্ভব হয় তখন পড়াবো। তাহলে এখন আমরা এইটুকু জানছি। এরপরে গ্রেডিয়েন্টের পরে আমরা শিখবো ডাইভারজেন্স।
আচ্ছা, তাহলে ডাইভারজেন্স কাকে বলে একটু দেখো। আমি গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা এখনো মুছি নাই, ডাইভারজেন্সের সংজ্ঞাটা প্রায় ওর কাছাকাছি, সেজন্য মুছি নেই। তাহলে দেখো ডাইভারজেন্স বলছে কি, যদি কোনো রিজিয়নের প্রত্যেক বিন্দুতে স্কেলার ফাংশন, তো স্কেলার ফাংশনটা আমি জাস্ট ডাইভারজেন্সে ভেক্টর ফাংশন লিখে দেবো। অর্থাৎ যখন আমি গ্রেডিয়েন্ট পড়তেছি তখন সেটা স্কেলার ফাংশন, আর যখন ডাইভারজেন্স পড়তেছি তখন সেটা হচ্ছে ভেক্টর ফাংশন। যেহেতু ভেক্টর ফাংশন, তার একটা ভেক্টর চিহ্ন থাকতে হবে। তো আমি আর ফাই দিয়ে তাকে প্রকাশ না করে আমি তাকে এফ দিয়ে প্রকাশ করলাম। এফ এর মাথার উপরে একটা তীর চিহ্ন দিলাম। আমি চাইলে এ লিখতে পারতাম, এর মাথার উপরে তীর চিহ্ন দিতে পারতাম। তাহলে বললাম কি, যদি কোনো রিজিয়নের প্রত্যেক বিন্দুতে ভেক্টর ফাংশন এফ এক্স ওয়াই জেড সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয়, তবে এফ এর গ্রেডিয়েন্টকে, এফ দিতে অবশ্যই তার মাথার উপরে তীর চিহ্ন দিবা। এফ এর গ্রেডিয়েন্টকে না বলে এবার বলবো ডাইভারজেন্সকে। এফ এর ডাইভারজেন্সকে একটু লিখে নিই। এফ এর ডাইভারজেন্সকে ডাইভারজেন্স অফ এফ, এফ এ অবশ্যই তীর চিহ্ন হবে, ডাইভারজেন্স অফ এফ বা ন্যাবলা ডট এফ দ্বারা প্রকাশ করা হয়। ডাইভারজেন্স অফ এফ যে কথা, ন্যাবলা ডট এফ একই কথা, এভাবে প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে সংজ্ঞায়িত করা হয় কি, তাহলে ডাইভারজেন্স অফ এফ যে কথা, ন্যাবলা ডট এফ একই কথা, ইকুয়াল টু, এবার আমি ন্যাবলার মানটা বসাবো। তাহলে ন্যাবলার মান কি ছিল, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তাহলে বসাইলাম ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে, এটা আমার মুছা উচিত হয় না, যেটা আবার লিখতে হচ্ছে, ডেল ডেল জেড কে, এটার সাথে ডট গুণন হচ্ছে এফ। তো এফ এরও একটা মান থাকা যায়, এফ এরও একটা মান থাকা যায়, কারণ এফ একটা ভেক্টর, তার তিনটে উপাংশ থাকবে। তো আমি যদি ভেক্টরকে উপাংশে ভেঙে মানটা সরাসরি বসাই, তাহলে মানটা হবে অনেকটা এরকম যে এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে। এখানে এফ ওয়ান এফ টু এফ থ্রি এর তিনটা মান, আর ওদের দিক নির্দেশ করতেছে আই জে কে। ব্যাপারটা ঠিক এরকম, এই এফ ভেক্টর যেটা, সেটা এক্স ওয়াই জেড তিনটা উপাংশকে একসাথে প্রকাশ করে। আবার বলতেছে, এফ ভেক্টরটা এক্স ওয়াই জেড তিনজনের একসাথে প্রকাশ। ওকে যখন আমি এক্স ওয়াই জেডে ভেঙে লিখবো, তখন আমাকে এক্স অক্ষের দিকে আই ভেক্টর দিয়ে একটা মান, ওয়াই অক্ষের দিকে জে ভেক্টর দিয়ে একটা মান, জেড অক্ষের দিকে কে ভেক্টর দিয়ে একটা মান। ধরলাম এটা একটা বিন্দু, এই বিন্দুটা মূল বিন্দু থেকে সরাসরি একটা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা যাচ্ছে, মূল বিন্দু থেকে সরাসরি তীরচিহ্ন দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। তো এই তীরচিহ্নটার নাম হচ্ছে এফ ভেক্টর। ধরলাম এই তীরচিহ্নটার নাম হচ্ছে এফ ভেক্টর, কিন্তু এই মূল বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদেরকে অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, মূল বিন্দু থেকে প্রথমে এক্স বরাবর আসবো, এক্স অক্ষে কিছু দূর আসবো, তারপর ওইখান থেকে ওয়াই বরাবর কিছু দূর আসবো, তারপর জেড বরাবর কিছু দূর আসবো। তো আমি ধরলাম এক্স বরাবর আসছি এফ ওয়ান, একটু দেখো বোর্ডে এবং আমার সাথেও দেখো, এফ বরাবর আসছে এফ ওয়ান, ওয়াই বরাবর আসছে এফ টু, জেড বরাবর আসছে এফ থ্রি, তারপরে এই বিন্দুটাকে পাইছি। তাহলে এই বিন্দুটার নামই এফ ভেক্টর, তবে তাকে স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করলে তিনটে উপাংশে খুঁজে বের করতে পারি, আর সেটাকে আমরা এফ ওয়ান এফ টু এফ থ্রি বলে দাবি করতেছি। তাহলে এখন দেখো, এখন যেটা হয়, এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে ডট গুণনে প্রকাশিত, দেখো ডট গুণনে প্রকাশিত, ডাইভারজেন্স ডট গুণন, এই ডট গুণনে প্রকাশিত। ডট গুণনের বৈশিষ্ট্য হচ্ছে, আই এর সাথে আই গুণ হয়ে, আই এর সাথে আই গুণ হলে সেটা টিকে থাকবে, যে সাথে যে গুণ হলে টিকে থাকবে, কে সাথে কে গুণ হলে টিকে থাকবে, বাকিরা টিকে থাকবে না। কি বলছি, আই এর সাথে আই গুণ হলে টিকে থাকবে, অর্থাৎ আই ডট আই সমান হচ্ছে ওয়ান। তোমরা হয়তোবা ইন্টারমিডিয়েটে পড়ছো, আই ডট আই সমান হচ্ছে ওয়ান, জে ডট জে সমান হচ্ছে ওয়ান, কে ডট কে সমান হচ্ছে ওয়ান, বাদ বাকিগুলো জিরো। বাদ বাকিগুলো মানে কি, আই ডট জে জিরো, জে ডট কে জিরো, কে ডট আই জিরো, অর্থাৎ ভিন্ন ভিন্ন যখন গুণ হবে তখন তারা হয়ে যাবে জিরো, আর যারা একই রকম গুণ হবে তারাই শুধু বেঁচে থাকবে। তো ওর আনসারটা কি হবে দেখো, এই আই উপাংশটা খালি আই উপাংশটা যদি গুণ হয়, তাহলে আমরা পাবো ডেল ডেল এক্স এফ ওয়ান প্লাস, ও আই গেল কই, আই এবং আই যদি ডট গুণন হয়, তাহলে আই ডট আই সমান ওয়ান হয়ে যায়, যার কারণে আমি আর এখানে আইকে লিখতে পারতেছি না। একইভাবে ও যদি ওর সাথে গুণ হয়, তাহলে হবে ডেল ডেল ওয়াই এফ টু প্লাস ডেল ডেল জেড
F3। তাহলে দেখো ভেক্টর চিহ্ন উধাও হয়ে গেছে নাকি নয়? দেখো একটা ভেক্টর ফাংশন ছিল, ডাইভারজেন্স করার সময় তার ভেক্টর গুণন কাজ করছে, ডেল ডট ডেল মানে ডেল ডট এফ ডট গুণন তো ভেক্টরেই কাজ করে। আলটিমেটলি যে আনসারটা পেলাম ওই আনসারে কোনো আই জে কে না থাকায় এটা একটা স্কেলার রাশি, অর্থাৎ ডাইভারজেন্স কোনো একটা ভেক্টর ফাংশনের কে স্কেলারে পরিণত করতে পারে। তাহলে ডাইভারজেন্সের কাজ হচ্ছে কোনো একটা ভেক্টর ফাংশনকে ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে পরিণত করা, আর গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে কোনো একটা স্কেলার ফাংশনকে দ্যাট মিনস স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে পরিণত করা। ওকে, এরপরে আমরা শিখব কার্ল। তো এটার জন্য আমি আর এখানে মুছতেছি না, জাস্ট এই জায়গাটা মুছে আমি লিখব কার্ল। আমার কার্ল উচ্চারণটা একটু খারাপ, মানে বোঝা যায় না, কার্ল। ওকে, তো এই কার্ল কি সেটা এখন আমরা জানি। যদি কোনো রিজিয়নের প্রত্যেক বিন্দুতে ভেক্টর ফাংশন থাকবে, ভেক্টর ফাংশন এফ সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয়, তবে এফ এর কার্লকে, ডাইভারজেন্সকে না লিখে আমরা লিখব কার্লকে। এফ এর কার্লকে কার্ল এফ দ্বারা CURL কার্ল এফ বা ন্যাবলা ক্রস এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটু আগে যেটা ছিল ডট, আর এখন হচ্ছে ক্রস। ন্যাবলা ক্রস এফ দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে নিম্নরূপে সংজ্ঞায়িত করার আগে আমি এগুলো একটু ঠিক করি। এটা হবে কার্ল এফ, আর কার্লের এই জায়গাটাতে জাস্ট হবে ক্রস গুণন, এবং এখানে ক্রস গুণন হওয়া মানে হচ্ছে এই জায়গাতেও ক্রস গুণন। তাহলে এই ক্রস গুণন করলেই আমরা আনসারটা পেয়ে যাব। তো এই ক্রস গুণনের ফলাফল যা আসবে তা কিন্তু একটা ভেক্টর রাশি আসবে। দুইটা ভেক্টরকে যদি ডট গুণন করা হয় তাহলে স্কেলার রাশি পাওয়া যায়, কিন্তু দুইটা ভেক্টরকে যদি ক্রস গুণন করা হয় তাহলে নতুন একটা ভেক্টর রাশি পাওয়া যায়, যার কারণে এদের গুণফল একটা ভেক্টর রাশি আসবে। তবে এদের গুণটা কিভাবে করতে হয় সেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, তবে আমি আর একটু মনে করে দিচ্ছি। জাস্ট আই এখানে বসবে, জে বসবে, তারপরে কে বসবে। এবার এই প্রথম ভেক্টরের আই এর সহগ যেটা আছে ডেল ডেল এক্স, এটাকে আই উপাংশ বলা হয়, জে উপাংশ ডেল ডেল ওয়াই, চিহ্ন সহ বসাতে হবে, কে উপাংশ ডেল ডেল জেড। যেহেতু সবাই প্লাসে আছে তো আমি আর চিহ্ন সহ বসাচ্ছি না, তবে যদি মাইনাস থাকে মাইনাস চিহ্নটা বসাতে হবে। আর এই উপাংশের এখানের আই উপাংশ, জে উপাংশ, কে উপাংশ বসাতে হবে F1 F2 F3। এদেরকে নির্ণায়ক করলে নতুন একটা ভেক্টর রাশির জন্ম নেবে, কারণ এদেরকে যখন আমি নির্ণায়ক করব তখন আই থেকে যাবে, এটা আর এটা গুণ হবে, তার মানে আই থেকে যাবে, চলে যাচ্ছে না এখান থেকে, যার কারণে একটা নতুন ভেক্টর রাশি আসবে। অর্থাৎ আমরা যখন গ্রেডিয়েন্ট পড়তেছিলাম তখন বলছে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করা বা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে পরিণত করা, যাকে বলা হয় গ্রেডিয়েন্ট। যখন আমরা ডাইভারজেন্স পড়ছি তখন আমরা বলছি যে একটা ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে পরিণত করা, ডাইভারজেন্স। কার্ল কি বলবে? ছিল ভেক্টর, হইছে ভেক্টর, তো ও কি ভেক্টর ফিল্ডকে নতুন করে ভেক্টর ফিল্ডে পরিণত করে? না, কার্ল কোনো একটা ফিল্ডের ঘূর্ণন প্রকাশ করে। তার মানে এই ক্রস গুণন দিয়ে যদি কোনো আনসার পাওয়া যায় বা যদি যে নতুন আনসারটা আমরা পাবো, যে নতুন ভেক্টরটা আমরা পাবো, ওটা দিয়ে বোঝানো হবে যে এই ফাংশনটা, এই ভেক্টর ফাংশনটা ঘূর্ণনশীল, মানে সে ঘুরতে পারে। কিরে ভাই, কোনো জিনিস কি ঘুরতে পারে না? এমন কোনো ফিল্ড থাকতে পারে না যেটা ঘুরতেছে? যেমন পানির মাঝখানে একটা টর্নেডো বা সাইক্লোন টাইপসের যেগুলো সৃষ্টি হয়, পানি ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কেন্দ্রমুখী বল নিয়ে, ওরা চারপাশে এভাবে ঘুরে একটা গর্ত সৃষ্টি করে, ওইখানে প্রত্যেকটা কণা কিন্তু ঘূর্ণনশীল। তো এই ধরনের ঘূর্ণনের ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য আমরা কার্ল বিষয়টাকে আনছি। এখানে আমরা যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল পড়লাম, তোমার কাছে মনে হতে পারে ম্যাথমেটিক্স জীবনে এইসব পড়ালেখার আসলে কোনো গুরুত্ব নেই, কিন্তু ম্যাথমেটিক্স জীবনে গুরুত্ব আছে বলেই এদেরকে কিন্তু এখানে জায়গা দেওয়া হয়েছে। যাদের গুরুত্ব নেয় তাদেরকে হয় বই থেকে বের করে দেওয়া হয়েছে, না হয় বলা হয়েছে যে ভাই তোমাকে এটা এমনিই শেখানো হচ্ছে, এটার আর তেমন কোনো গুরুত্ব নেই, ব্যাস। কিন্তু এদের গুরুত্ব অপরিসীম। তো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ওদের গুরুত্ব সম্পর্কে তুমি যদি ক্লিয়ারলি জানতে চাও, আমি তো খুব বেশি জানি না, অতটা মেধাবী হইতে পারি নাই, জ্ঞান আহরণের ইচ্ছাও অতটা জায়গা নেই,
তোমাকে অবশ্যই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়তে হবে। তুমি যখন ম্যাথমেটিক্সকে অ্যাপ্লাই করবা তখন দেখবা যে জিনিসগুলো কিসে কিসে অ্যাপ্লাই হয়। যেহেতু আমরা ম্যাথমেটিক্সটা অ্যাপ্লাইড না, আমরা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স পড়তেছি, যে কারণে আমরা বর্তমানে জানতে পারতেছি না আর কি যে এগুলোকে কিসে কিসে ব্যবহৃত হয়। তবে ছোট্ট একটা ধারণা দেই, ডাইভারজেন্স, যেটা ডাইভারজেন্স হচ্ছে একটা, ধরো একটা নদীর স্রোত চলে যাচ্ছে, এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমার মতো করে। একটা নদী, যে নদীতে পানিগুলো বহন মানে বইয়ে চলে যাচ্ছে, স্রোত, নদীর স্রোত। এবার তুমি কি করছো, একটা বাক্স বানাইছো। বাক্স মিন্স হচ্ছে ধরো জুতার বাক্স, দেওয়ালগুলা নাই, একটা জুতার বাক্স ধরো, এই জুতার বাক্স এই দিকেও এদিকেও ছিদ্র, বাকি দিকে দেওয়াল আছে, এই দিকে এবং এদিকে ছিদ্র। এখন এই নদীর স্রোতের ভিতর দিয়ে তুমি এই বাক্সটাকে যখন এভাবে ঢুকাই দিবা, তো কিছু স্রোত এই ছিদ্র দিয়ে ঢুকে এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কিছু পানি এই ছিদ্র দিয়ে ঢুকে এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এই যে কি পরিমাণ পানি এই ক্ষেত্রফলের, এখানে একটা ক্ষেত্রফল থাকবে, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে এই ক্ষেত্রফলটা পাবো, কি পরিমাণ পানি এই ক্ষেত্রফল দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটার পরিমাণকে বলা হয় ডাইভারজেন্স। তো যে পানিটা যাচ্ছে ওর কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, যে পানিটা যাচ্ছে ওর একটা নির্দিষ্ট দিক আছে, ধরো কলমের মাথাটাই হচ্ছে নির্দিষ্ট দিক। এই নির্দিষ্ট দিকে যাওয়া পানিকে সে স্কেলার আনসার দিবে যে কি পরিমাণ পানি এখান থেকে বেরোচ্ছে। পানির পরিমাণ 2 লিটার, 5 লিটার, 10 লিটার। লিটার কি ভেক্টর? না, লিটার হচ্ছে স্কেলার। যার কারণে এই স্কেলার ফিল্ডকে সে ভেক্টর ফিল্ডে পরিণত করতে পারে। তাহলে তুমি বলো, এই একটা নির্দিষ্ট এলাকা দিয়ে কি পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে এটা জানা কি ইম্পর্টেন্ট নয়? প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি দিক দিয়ে নিঃসরিত হতে পারে বা হতে পারে, এই ধরনের আগাম ধারণা নেওয়া কি ম্যাথমেটিক্স জীবনে বা বাস্তব জীবনে কি গুরুত্বপূর্ণ নয়? ডাইভারজেন্স সেই কাজটাই করে দেয়। ওকে, তাহলে আমরা আজকে ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এই সম্পর্কে বিস্তারিত ধারণা পাইছি। আগামী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, আর গাণিতিক সমস্যাগুলো এইসব সূত্রগুলোর উপরে নির্ভরশীল। তো তোমাকে অবশ্যই এইসব সূত্রগুলা ভালো করে মুখস্থ রাখতে হবে, ডেল কি, গ্রেডিয়েন্ট কি, কার্ল কি এবং ডাইভারজেন্সকে, সেগুলো মনে রাখার জন্য আমি একটু ছোট্ট তরিকা দেখাই, দেখো তোমার কাছে হয়তো ভালো লাগবে। খেয়াল করো, কোন একটা ভেক্টর ফাংশনের সাথে ন্যাবলার, ভেক্টর ফাংশনের সাথে ন্যাবলার যদি ডট গুণন হয়, ভেক্টর ফাংশনের সাথে ন্যাবলার যদি ডট গুণন হয়, এটাকে আমরা বলি ডাইভারজেন্স। ডাইভারজেন্স আমি সংক্ষেপে লিখছি ডাইভারজেন্স। আর ন্যাবলার সাথে যদি কোনো ভেক্টর ফাংশনের ক্রস গুণন হয় তাহলে তাকে আমরা বলি কার্ল। ওকে, একটু খেয়াল করো, এই গুণটা যেটা, এই গুণটার নাম হচ্ছে ডট। ডট, এদিকে আবার এটার নাম হচ্ছে ডাইভারজেন্স। দ্যাট মিনস ডি ডি, দেখছো, ডট ডাইভারজেন্স। আর এই গুণটাকে আমরা বলি ক্রস। ওকে, তাহলে এই ক্রস হচ্ছে এই গুণটা, আবার এই দিকে দেখো সি, তাহলে সি এবং সি মিল, তাহলে ক্রস গুণন কার্ল, ডট গুণন ডাইভারজেন্স। আরেকটা বাকি আছে যেটা ডটও না ক্রসও না, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে ডটও না ক্রসও না, সেটা কি? ভেক্টরের সাথে জাস্ট এমনি গুণ হবে, এখানে ডট ক্রস কিছু দিতে পারবে না, পাশাপাশি বসিয়ে যে গুণ বোঝানো হয় সেই গুণ বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তাহলে ডাইভারজেন্সে ডট গুণন, কার্লে ক্রস গুণন, আর গ্রেডিয়েন্টে ডটও নাই ক্রসও নাই। এভাবে তোমাদের হয়তোবা জিনিসটা মনে থাকবে। ওকে।